তো এর আগে হচ্ছে আপনাদের যে ইমিউন সিস্টেমের ফার্স্ট লেকচার, সেখানে আমি ইমিউন সিস্টেমের ক্লাসিফিকেশন, ফার্স্ট লাইন অফ ডিফেন্স, সেকেন্ড লাইন অফ ডিফেন্স এবং থার্ড লাইন অফ ডিফেন্স এই সম্পর্কে বেসিক একটা ধারণা দিয়েছি, এবং ইমিউন সিস্টেম কি, কিভাবে আমাদের আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স কিভাবে আমাদের দেহকে প্রোটেক্ট করে, এবং সেকেন্ড লাইন অফ ডিফেন্সের যে সেলগুলো রয়েছে সেইগুলো কয়েকটা সেল নিয়ে আমি আলোচনা করেছি। যেরকম নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল, এই তিনটা কোষ নিয়ে আলোচনা করেছি। আজকে বাকিটুকু আলোচনা করব যে আমাদের ম্যাক্রোফেজ, যেটাকে মনোসাইট বলা হয়, এবং আমাদের যে লিম্ফোসাইটের অনেক ভাগ রয়েছে, যেগুলো আপনাদের আগের ক্লাসে দেখিয়েছি। তো ওইগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। তো তার আগে আপনাদের একটু কোশ্চেন করব যে আমাদের ইমিউন সিস্টেমের যে ক্লাসিফিকেশন, ভাগ, ফার্স্ট লাইন অফ ডিফেন্স, সেকেন্ড লাইন অফ ডিফেন্স এবং থার্ড লাইন অফ ডিফেন্স, এইটা কোনটাকে কি বলে? আপনাদের ভিতরে যে কোনো একজন বলেন যে ফার্স্ট লাইন অফ ডিফেন্স কি, সেকেন্ড লাইন অফ ডিফেন্স কি, থার্ড লাইন ডিফেন্স কি, যে কেউ একজন বলেন। কে বলবেন? চুপ কেন? আলোচনা কি বোঝেননি? আগের আলোচনা খুব ইজি ভাবেই তো আমি আলোচনা করেছিলাম। আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যালো স্যার, আছি আলহামদুলিল্লাহ। জি। স্যার হচ্ছে যে ফার্স্ট লাইন অফ ইমিউন সিস্টেম অফ ডিফেন্স হচ্ছে, আর সেকেন্ড লাইন হচ্ছে যে ইনএট সহজাত যেটা, জি। আর থার্ড লাইনটা হচ্ছে অ্যাকোয়ার্ড। accurate। জি, ধন্যবাদ। তো ফার্স্ট লাইন অফ ডিফেন্সের ভিতরে কে কে আছে? স্কিন আছে, সেলুলার, মিউকাস মেমব্রেন, আর হচ্ছে পিএইচ। জি, ওকে। আর সেকেন্ড লাইন অফ ডিফেন্সের ভিতরে কে কে আছে? ব্লাড সেল, হুম, কি কোন কোন সেলগুলো আছে? ডাব্লিউবিসি। ডাব্লিউবিসির ভিতর, বা ডাব্লিউবিসিটাকে তো ডাব্লিউবিসির ইমিউনিটি বলা হয়। পাঁচটা টাইপ। জি জি, হুম, বলেন। ডাব্লিউবিসির পাঁচটা যে টাইপ আছে, এই পাঁচটা টাইপ: হুম, তো এটা পাঁচটা টাইপ তো বুঝলাম। নিউট্রোফিল, হুম হুম। লিম্ফোসাইট। আমি জি স্যার। আমি বলছি সেকেন্ড লাইন অফ ডিফেন্সে কে কে রয়েছে, এই কোষের ভিতরে কে কে রয়েছে সেকেন্ড লাইন অফ ডিফেন্সে? সেকেন্ড এই যে নিউট্রোফিল, লিম্ফোসাইট, ইসোনোফিল, মনোসাইট, বেসোফিল বাদ দিয়ে স্যার। না, হয়নি। যাই হোক, আর কেউ বলতে পারবেন যে সেকেন্ড লাইনের ভিতরে কোন কোন কোষ জড়িত? হাবিব সাহেব, জহুরুল সাহেব, আপনারা কি বলতে পারবেন কে কে জড়িত সেকেন্ড লাইন অফ ডিফেন্সে? সম্ভবত আমি সম্ভবত ক্লাসটায় ঢাকায় ছিলাম না, তো ক্লাসটা আমি অ্যাটেন্ড করতে পারি নাই। আচ্ছা, আমি সম্ভবত সিলেট জি, ক্লাস জহুরুল করছিলাম সাহেব না। কিছু বলবে মনে সেকেন্ড হয়। হ্যাঁ, লাইন অফ ডিফেন্সের ভিতরে ব্লাড সেল, প্লাজমা, এই দুটো হচ্ছে মূল কাজ করে থাকেন। হুম, প্লাজমা মূলত, প্লাজমার হিসাবটা এখানে আসবে না। প্লাজমাটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্সে, আমি বলছি সেকেন্ড লাইন অফ ডিফেন্স। সেকেন্ড লাইন অফ ডিফেন্সে পাঁচটা কোষ জড়িত। একবার বলি, আপনারা শোনেন: নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, মনোসাইট, এবং আরেকটা হচ্ছে মনোসাইট আরেকটা হচ্ছে ন্যাচারাল কিলার সেল। এই মোট পাঁচটা কোষ জড়িত। আর আর একটা কোষ হচ্ছে আপনার লিম্ফোসাইট থেকে আসছে, সেটা হচ্ছে ন্যাচারাল কিলার সেল। এই কারণে পাঁচটা। আর লিম্ফোসাইট, টোটাল যে লিম্ফোসাইটটা, টোটালটাই হচ্ছে আমাদের থার্ড লাইন অফ ডিফেন্স। হ্যাঁ, তো শুধুমাত্র ওখান থেকে আসছে একটা, সেটা হচ্ছে ন্যাচারাল কিলার সেল। যাই হোক, আমি স্লাইড শো করি। আপনারা হয়তো ভুলে গেছেন, আজকে আরেকবার রিভিশন দিলে হয়তো আপনাদের মাথায় চলে আসবে। আর আমি স্লাইডটা দেইনি, কিন্তু ভিডিওটা তো আমি পাবলিশ করেছি, সেখান থেকে দেখলে হয়তো ক্লিয়ার হয়ে যেতেন। তো আমি গত সপ্তাহে যে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম কাদের বিরুদ্ধে লড়াই করে। আমাদের ইমিউন সিস্টেম লড়াই করে হচ্ছে আমাদের যে ইমিউন সিস্টেম লড়াই করে হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইটস, ফাঙ্গাস, অ্যাবনর্মাল সেল এবং ফরেন অ্যান্টিবডি।
আবার শোনেন, আমাদের ইমিউন সিস্টেম কাজ করে হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইটস, ফাঙ্গাস, অ্যাবনর্মাল সেল এবং ফরেন অ্যান্টিবডি, এই ছয়টা মনে রাখবেন। এদের বিরুদ্ধে আমাদের ইমিউন সিস্টেম সবসময় লড়াই করে থাকে। তো ইমিউন সিস্টেম কিভাবে আমাদের দেহের ভিতরে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফার্স্ট লাইন অফ দি ডিফেন্স, তো আমরা বললাম যে এভাবে আমাদের দেহের ভিতরে ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট, ফাঙ্গাস, তারপর বা বিভিন্ন অ্যান্টিজেন এভাবে প্রবেশ করে। তো আমাদের ইমিউন সিস্টেমকে দুই ভাগে ভাগ করেছে প্রধানত, সহজাত এবং অর্জিত, যেটাকে ইনাট এবং অ্যাকোয়ার্ড বলা হয়। এই ইনাট এবং অ্যাকোয়ার্ড এই দুইটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে: ফার্স্ট লাইন অফ ডিফেন্স, সেকেন্ড লাইন অফ ডিফেন্স, থার্ড লাইন অফ ডিফেন্স। ফার্স্ট লাইন অফ ডিফেন্সের ভিতরে রয়েছে স্কিন, মিউকাস মেমব্রেন, স্যালাইভা এবং বডি ফ্লুইড যতগুলো আছে। মান্নান স্যার যে ক্লাস নিয়েছিল এর আগের ক্লাসে, যে বডি ফ্লুইড, সেই বডি ফ্লুইডগুলো হচ্ছে আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্সে। সেকেন্ড লাইন অফ ডিফেন্সের ভিতরে রয়েছে নিউট্রোফিল, মনোসাইট। এই ম্যাক্রোফেজ হচ্ছে মনোসাইট গ্রুপের ভিতরে। তারপর ব্যাসোফিল, ইওসিনোফিল এবং ন্যাচারাল কিলার সেল। ন্যাচারাল কিলার সেল মূলত আমাদের লিম্ফোসাইটের একটি জাত। সেখান থেকে এটাকে ধরা হয়েছে ইনাট ইমিউনিটির ভিতরে। হুম অর্জিত না। এই ন্যাচারাল কিলার সেল হচ্ছে অর্জিত না, ইনাট ইমিউনিটির ভিতরে এটাকে নিয়ে আসছে। আর হচ্ছে আমাদের অ্যাডপটিভ ইমিউনিটির ভিতরে যেটা অ্যাকোয়ার ইমিউনিটি, অর্জিত ইমিউনিটি, সেটা হচ্ছে টি সেল এবং বি সেল। এই টি সেলকে আবার কয়েক ভাগ ভাগ করেছে, বি সেলকে আবার কয়েক ভাগে ভাগ করছে, সেটা একটু পরে আলোচনা করব। তো আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম নিউট্রোফিলের কাজ কি, নিউট্রোফিলের কাজ কি, ব্যাসোফিলের কাজ কি এবং ইওসিনোফিলের কাজ কি, এই তিনটি কোষ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো এই তিনটি কোষ, এই হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, এভাবে আমাদের দেহে কাজ করে। তারপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে ক্লাসিফিকেশন। তারপরে আমি আলোচনা করেছিলাম নিউট্রোফিল। আপনারা একটু খাতা কলম নিয়ে বসেন, আপনাদের হাতের কাছে যদি খাতা কলম থাকে, এবং খাতা কলম নেওয়াটা দরকার। আমি একটু সংক্ষেপে বলবো, সেইটা একটু সামারিটা নোট করবেন। আমি কোষগুলোর যে বিষয়গুলো বলবো, সেই কোষের কাজটা, ফাংশনটা একটু লিখে রাখবেন। খাতা কলম নিয়ে নেন। তো নিউট্রোফিলের কাজ, প্রধান কাজ আমি আগের দিন আলোচনা করেছি, কিন্তু আজকে সংক্ষেপে একটু আলোচনা করছি, একবার রিভিশন দিচ্ছে আর কি। নিউট্রোফিলের প্রধান কাজ হচ্ছে ব্যাকটেরিয়াকে এবং ভাইরাসকেও, ভাইরাস অনেক সময় প্লাজমায় যখন থাকে, এবং ব্যাকটেরিয়া তো প্লাজমায় থাকে। ব্যাকটেরিয়া কখনো কোষের ভিতরে প্রবেশ করে না, কোষের বাইরে থাকে, কিন্তু ভাইরাস কোষের ভিতরে প্রবেশ করে। তো এই কোষের বাইরে যখন থাকে, তখন এই নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে গিলে ফেলার পরে এরা হচ্ছে ভিতরে এনজাইম নিঃসরণ করে এবং তাদেরকে হত্যা করে ফেলে। এরকম নিউট্রোফিল অনেক সংখ্যক ব্যাকটেরিয়া, ভাইরাসকে মারার পরে তারপর নিজেরাই ডিস্ট্রয় হয়ে যায়। সবচেয়ে বেশি সংখ্যক থাকে হচ্ছে নিউট্রোফিল, 60 থেকে কোনো জায়গায় 50 থেকে 70% থাকে হচ্ছে নিউট্রোফিল। ওই নিউট্রোফিল হচ্ছে খুবই অল্প সময় বেঁচে থাকে, 5 ঘন্টা থেকে 135 ঘন্টা পর্যন্ত এরা বেঁচে থাকে, এবং প্রতিনিয়ত এরা তৈরি হচ্ছে বোন ম্যারোতে। তো এই নিউট্রোফিলের প্রধান কাজ মনে রাখবেন যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে ব্যাকটেরিয়া, ভাইরাসকে গিলে ফেলে। তারপরে আসি যে এই বিষয়টা কেমোট্যাক্সিসের মাধ্যমে কিভাবে সংকেতটা পায়, সেটা আলোচনা করেছিলাম। তারপর হচ্ছে সাইটোকাইনস কিভাবে নিঃসরণ করে। ফ্যাগোসাইটোসিস তো বললাম, ফ্যাগোসাইটোসিস একটা প্রক্রিয়া যার মাধ্যমে গিলে ফেলে। হ্যাঁ, তো এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আলোচনা করব না। তারপর ব্যাসোফিল হচ্ছে আমাদের ইনফ্লামেটরি রেসপন্স করে। প্রধান কাজ হচ্ছে ব্যাসোফিলের ইনফ্লামেটরি রেসপন্স করা। ইনফ্লামেটরি রেসপন্স করে কিভাবে? তিনটা কেমিক্যালের মাধ্যমে: হেপারিন, হিস্টামিন এবং সেরোটোনিন। এই তিনটা কেমিক্যাল নিঃসরণ করার সাথে সাথে ব্লাড ভেসেলস গুলো ডাইলেটেড হয়ে যায়, মোটা হয়ে যায়, এবং এখানে এর ভিতরে বেশি পরিমাণ রক্ত চলাচল করে, এবং সেই জায়গাটা লাল হয়ে যায়, রেডনেস হয়ে যায়, ফুলে যায়। হ্যাঁ, এই যে ডাইলেটেড হয়ে গেল, বেশি পরিমাণ রক্ত সেইখানে পৌঁছায় এবং সেখান জায়গাটা ফুলে যায়। এটা হচ্ছে ইনফ্লামেশন তৈরি করে। এবার আসি ইওসিনোফিলের কাজ হচ্ছে আমাদের যে ওই যে ব্যাসোফিল যে হিস্টামিন নিঃসরণ করেছে, সেইটাকে আবার দূর করে হচ্ছে অ্যান্টিহিস্টামিন নিঃসরণ করে ইওসিনোফিল। এবং ইওসিনোফিলের আরেকটা কাজ হচ্ছে যে আমাদের দেহে যে প্যারাসাইটস রয়েছে, এই প্যারাসাইটসকে অ্যাটাক করে, প্যারাসাইটসকে আক্রমণ করে। এটা হচ্ছে ইওসিনোফিলের কাজ।
তো আমরা 3টি কোষ নিয়ে আলোচনা আগের দিন করেছিলাম। নিউট্রোফিল কিভাবে কাজ করে, ইওসিনোফিল কাজ করে কিভাবে এবং বেসোফিল কিভাবে কাজ করে। এই 3টি কোষ নিয়ে আলোচনা করেছি। এখন আমরা পরের বিষয়ে আলোচনা করি, যেটা আমি গতদিন আলোচনা করিনি। তাহলে আমরা 3টি কোষ আলোচনা এর পূর্বে আলোচনা করেছি। এবার বাকি যে 2টা কোষ, সে 2টা নিয়ে আলোচনা করি এবং লিম্ফোসাইট সবার শেষে। এবার আসি যে ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ হচ্ছে আহ, 2 ভাগে ভাগ করা হয়েছে। আমাদের মনোসাইটকে 2 ভাগে ভাগ করা হয়েছে, ডেনড্রিটিক সেল এবং ম্যাক্রোফেজ। এই ডেনড্রিটিক সেল এবং ম্যাক্রোফেজের কাজ কিন্তু সেই নিউট্রোফিলের মতো। নিউট্রোফিল যেরকম ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় গিলে ফেলে, ঠিক এই তথ্য এই আমাদের যে মনোসাইট, ডেনড্রিটিক সেল এবং ম্যাক্রোফেজ, এরাও কিন্তু ব্যাকটেরিয়া ভাইরাসকে এরকম গিলে ফেলে। গিলে ফেলে, কিন্তু এদের কাজ একটু ডিফারেন্স। এদের কাজ হচ্ছে ডিফারেন্স কিরকম? এরা হচ্ছে তথ্যমন্ত্রীর কাজ করে। তথ্যমন্ত্রীর কাজ করে কিরকম? এরা যে ব্যাকটেরিয়া ভাইরাসকে গিলে ফেলে, সেই যে গিলে ফেলার পরে টুকরো টুকরো করে, সেটা সরাসরি লিম্ফোসাইটের কাছে পাঠাই দেয়। আমরা তো লিম্ফোসাইট আলোচনা করিনি। লিম্ফোসাইট হচ্ছে থার্ড লাইন অফ ডিফেন্স, তাই না? তো এই থার্ড লাইন অফ ডিফেন্সের কাছে পাঠাই দেয়। আমি গতদিন আলোচনায় করেছিলাম যে আহ, আহ, চৌকিদার যদি না পারে তারপর পুলিশরে পাঠায়, পুলিশ যদি না পারে তখন সেনা কর্মকর্তাদের কাছে পাঠাই দেয় সেই তথ্য যে আপনারা আসেন। ঠিক সেরকম হচ্ছে এই এরা এই আমাদের মনোসাইট তো হচ্ছে আপনাদের সেকেন্ড লাইন অফ ডিফেন্স, পুলিশের কাজটা করে। এখন পুলিশও পারতেছে না, তখন কি করবে? এই পুলিশ করে কি, সেনাবাহিনীর কাছে তথ্যটা পাঠায় দেয়। সেনাবাহিনী কারা? সেনাবাহিনী হচ্ছে আমাদের দেহে লিম্ফোসাইট। তো এই সেনাবাহিনীর কাছে তারা বিভিন্ন কোডের মাধ্যমে তারা পাঠায়। যেরকম এই CD11C+, তারপর হচ্ছে এটাকে একটা সংকেত বলে। এইগুলো ইলিভেট হচ্ছে, আমি এখন বলছি না। এইগুলো সংকেত, বিভিন্ন এদের সংকেত রয়েছে। এই সংকেতগুলো তাদের পাঠায় দেয় কাদের কাছে? পাঠায় দেওয়া হচ্ছে থার্ড লাইন অফ ডিফেন্সের কাছে। এই তথ্যমন্ত্রীর কাজ হচ্ছে, যেখানে ইনফ্লামেশন হয়, যেখানে ব্যাকটেরিয়া ভাইরাস প্রবেশ করে, তারা তাদেরকে গিলে ফেলে, গিলে ফেলার পরে লিম্ফোসাইটের কাছে পাঠায় দেয়, থার্ড লাইন অফ ডিফেন্সের কাছে পাঠায় দেয়। এইটুকু মনে রাখবেন যে আমাদের এই ডেনড্রিটিক সেল, ম্যাক্রোফেজ, যেটাকে মনোসাইট বলে, এই মনোসাইটের কাজ হচ্ছে থার্ড লাইন অফ ডিফেন্সের কাছে সরাসরি তথ্যটা পাঠিয়ে দেয়া। এবার তথ্যটা পাঠায় কি করে? তথ্যটা পাঠায় হচ্ছে এখানে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। হ্যাঁ, অ্যান্টিজেন, এটাকে সংক্ষেপে বলা হয় এপিসি। এপিসি সংক্ষেপে বলা হয় অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তো এই প্রেজেন্টিং সেল যখন ওরা গ্রহণ করার পরে, এই যে দেখেন টি সেল, টি সেলটা কিন্তু আমরা এখন আলোচনা করছি না, একটু পরে আলোচনা করব। টি সেল হচ্ছে লিম্ফোসাইটের একটি। লিম্ফোসাইটকে 2 ভাগে ভাগ করেছে, বি সেল এবং টি সেল। সেই টি সেলের ভিতরে এটা একটা টি সেল, এটাকে বলা হয় হেল্পার টি সেল। হ্যাঁ, একটু পরে আলোচনা করছি এই হেল্পার টি সেল কি। তো আগে একটু জেনে নেন, ওরা কি করে? এই ম্যাক্রোফেজ ওরা গিলে ফেলে অ্যান্টিজেনটা ওদের সারফেসে নিয়ে আসে, এই কোষের চারপাশে নিয়ে আসে। নিয়ে আসার পরে এই টি লিম্ফোসাইট, টি হেল্পার সেল যখন এই ম্যাক্রোফেজের সংস্পর্শে আসে, তখন এই টি সেল অ্যাক্টিভ হয়ে যায়, অর্থাৎ সংকেতটা পাঠিয়ে দেয়। এর কাছে প্রেরণ করার সাথে সাথে এই টি সেল অ্যাক্টিভ হয়ে যায়। দেখেন, আমরা যেরকম আমি কথা বলছি, আপনারা ওখান থেকে শুনছেন। আমরা চিঠি পাঠাই, তারপরে হচ্ছে মোবাইলে কথা বলি, তারপরে কারো কাছে ফ্যাক্স করি, ইমেল করি, এসএমএস করি। এভাবে আমরা কিন্তু একজনের সাথে কথোপকথন করে থাকি। ঠিক আমাদের দেহ এক একটা অঙ্গ আরেকটা অঙ্গের সাথে কথা বলে, কিন্তু এই বিভিন্ন সিস্টেমে। সেই সিস্টেমগুলো কি কি? সেই সিস্টেমগুলো হচ্ছে আমাদের যে ইলেকট্রোলাইটস রয়েছে, হরমোন রয়েছে। ইলেকট্রোলাইটস কি? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বাইকার্বনেট। তারপরে হচ্ছে আমাদের যে হরমোনস রয়েছে, বিভিন্ন ধরনের হরমোনস রয়েছে। এই হরমোনস গুলোর মাধ্যমে কিন্তু তথ্য আদান প্রদান করে, এবং ইমিউন সিস্টেমও কিন্তু এভাবে তথ্য আদান প্রদান করে প্রোটিনের মাধ্যমে। সেই একটা প্রোটিন হচ্ছে এখানে তৈরি করে ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ প্রোটিনটা তৈরি করে সেইটা টি সেলের কাছে পাঠাই দেয়। পাঠাইলে তখন আমাদের যে থার্ড লাইন অফ ডিফেন্স আমি বলেছিলাম, যেটা সবচেয়ে বড় ক্ষমতাসীন ব্যক্তি, তাদের কাছে সেই তথ্যটা পাঠিয়ে দেয় এই ম্যাক্রোফেজ। পাঠাই দেয়। কিন্তু এখন আরেকটু অন্য বিষয়ে আলোচনা করছি। মনে করেন আমাদের দেহের ভিতরে একটা ভাইরাস প্রবেশ করেছে। সেই ভাইরাসটা
কোষের ভিতরে কিভাবে প্রবেশ করে? এই কোষের ভাইরাসের সারফেসে বিভিন্ন ধরনের কি রয়েছে, চাবি রয়েছে, বিভিন্ন ধরনের চাবি রয়েছে, ভ্যারাইটিস টাইপ অফ তাদের কি রয়েছে। এই কি চাবিগুলো, যেরকম আমি এর আগে বলেছিলাম যে ইনসুলিনকে বলা হয় কোষের চাবি। যখন ইনসুলিন এসে কোষ, এইটা একটা কোষ, কোষের উপরে বসে, তখন সেই পাশে একটা জায়গা ফাঁকা হয়ে যায়, সেখান থেকে গ্লুকোজগুলো কোষের ভিতরে প্রবেশ করে। হ্যাঁ? তো এই ইনসুলিন যেরকম একটা চাবি হিসাবে কাজ করে, এই কোষের এই 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 যে ভাইরাসের সারফেসের উপরে এরকম বিভিন্ন ধরনের চাবি রয়েছে। সেই চাবি যখন এখানে লক করে, এসে বসে এইটার উপরে, এই যে দেখলেন, এটা এটা বসে গেছে। বসে যাওয়ার পরে এটা আনলক হয়ে যায়, খুলে যায়। খুলে যাওয়ার পরে এর ভিতরে কোষের ভিতরে ভাইরাসটা প্রবেশ করতে পারে। এইভাবে হচ্ছে আমাদের কোষের ভিতরে, একটা কোষের ভিতরে একটা ভাইরাস প্রথমে প্রবেশ করে। প্রবেশ করার পরে তারা কি করে? প্রবেশ করার পরে সেই ভাইরাসের ভিতরে যে ডিএনএ গুলো রয়েছে, সেই ডিএনএ এবং আরএনএ গুলো তারা ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার সাথে সাথে আমাদের এই যে নিউক্লিয়াস রয়েছে, সেই নিউক্লিয়াসের ভিতরে প্রবেশ করে, এই যে প্রত্যেকটা ভাইরাস কিন্তু আলাদা আলাদা কোড রয়েছে, আলাদা আলাদা জেনেটিক কোড রয়েছে। সেই কোডগুলো এই আমাদের যে রয়েছে, এটাকে কি বলে, আমাদের কোষের ভিতরে যে নিউক্লিয়াস রয়েছে, এই নিউক্লিয়াসের ভিতরে প্রবেশ করে এবং গলজি বডি এইখানে আসার সাথে সাথে এই যে ভাইরাসটা প্রবেশ করে, ঠিক ওই রকম জেনেটিক কোডগুলো আমাদের কোষের ভিতরে তৈরি করে, ওইরকম প্রচুর পরিমাণ তৈরি করে এই কোডটা দেওয়ার পরে। তৈরি করার সাথে সাথে এই একটা কোষের ভিতরে একটা ভাইরাস প্রবেশ করার পরে সেখান থেকে শত শত হাজার হাজার তৈরি হয়। একটা কোষের ভিতরে একটা ভাইরাস প্রবেশ করে, সেখানে হাজার হাজার কপি তৈরি হয়, কপি এখানে করে ফটোকপির মতো। হ্যাঁ, এভাবে হচ্ছে একটা কোষের একটা ভাইরাস যদি আপনার দেহের ভিতরে প্রবেশ করে, একটা কোষের ভিতরে প্রবেশ করে, সেই একটা কোষ থেকে হাজার হাজার সেই ভাইরাসটা তৈরি হবে। আর ব্যাকটেরিয়া হচ্ছে কোষের বাহিরে বসে সেল ডিভিশন করে। আর ভাইরাস আর ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য হচ্ছে, ব্যাকটেরিয়া হচ্ছে কোষের বাইরে বসে প্লাজমায় বসে তারা সেল ডিভিশন করে, আর ভাইরাস হচ্ছে কোষের ভিতরে প্রবেশ করে জেনেটিক কোডটা দিয়ে দেয়, সেখান থেকে জেনেটিক কোডগুলো দিয়ে নতুন 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 না, সেই একই একই ভাইরাস কন্টিনিউ ভাবে তারা তৈরি করে। হ্যাঁ, তো এভাবে আমরা জানলাম যে একটা ভাইরাস কিভাবে কোষের ভিতরে প্রবেশ করে, কিভাবে সেই কোষ আবার কিভাবে সেই ভাইরাসগুলো কপি করে। তো এবার আমরা মূল আলোচনায় আসি, থার্ড লাইন অফ ডিফেন্স, তাই না? আপনারা খাতা কলম নিয়েছেন? আপনারা কি খাতা কলম নিয়েছেন? একজন বলেন তো, খাতা কলম নিয়েছেন? যে আলোচনা খাতা কলম আছে, জি। জি, জি। তো আমি আগে যে আলোচনা করেছি সেইটা তো শুনেছেন। তো এখন আমি থার্ড লাইন অফ ডিফেন্সে আসলাম। আপনারা থার্ড লাইন অফ ডিফেন্স লেখেন। থার্ড লাইন অফ ডিফেন্স। থার্ড লাইন অফ ডিফেন্সের ভিতরে একটা প্যারা প্যারা দিয়ে লেখেন বি সেল, হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল, সুপ্রেসর টি সেল এবং ন্যাচারাল কিলার সেল। আমি এই পাশ থেকে আলোচনা করব বি সেল থেকে। ধারাবাহিকভাবে এই কর্নারে আসবো। প্রথমে বি সেল আলোচনা করব, তারপরে হেল্পার টি সেল, এরকম ধারাবাহিকভাবে। তো আমরা লিম্ফোসাইটকে দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে বি সেল আর একটা হচ্ছে টি সেল। এবং ন্যাচারাল কিলার সেল, একটু আগে আমরা বলেছি ন্যাচারাল কিলার সেল হচ্ছে সেকেন্ড লাইন অফ ডিফেন্সের ভিতরে, এটা কিন্তু থার্ড লাইন অফ ডিফেন্সের ভিতরে না। তো প্রথমে আলোচনা করব বি সেলের কাজটা কি। বি সেলকে আমরা এই স্লাইডে নাই, বি সেলকে আবার দুই ভাগে ভাগ করেছে। আপনারা লেখেন বি সেল, বি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট লেখেন। বি লিম্ফোসাইটকে দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে প্লাজমা সেল, আর একটা হচ্ছে মেমোরি সেল। বি সেলকে দুই ভাগে ভাগ করেছে, লেখেন বি সেলকে দুই ভাগে ভাগ করেছে প্লাজমা সেল, PLASMA, প্লাজমা সেল। এর পরের স্লাইডে আপনাদের দেখাবো প্লাজমা সেল এবং মেমোরি সেল, মেমোরি মানে স্মৃতি, স্মৃতি, মেমোরি সেল। তাহলে এই বি সেলের কাজ কি, সেটা বি সেলকে দুই ভাগে ভাগ করেছে প্লাজমা সেল এবং মেমোরি সেল। এই প্লাজমা সেলের কাজ কি, এবার লেখেন প্লাজমা সেলের কাজ। প্লাজমা সেলের কাজ হচ্ছে মেমোরি সেল তৈরি করা। প্লাজমা সেলের কাজ হচ্ছে মেমোরি সেল তৈরি করা। মেমোরি সেল কিভাবে তৈরি করে?
মেমোরি সেল তৈরি করে যে ভাইরাস, আপনারা আপনার মতো করে লেখেন, আমি বলে যাচ্ছি। প্লাজমা সেল মেমোরি সেলকে তৈরি করে কিভাবে? মনে করেন কোভিড-19 আমাদের দেহে আক্রমণ করেছে। এই কোভিড-19 এই বি সেলের কাছে আসার সাথে সাথে এই প্লাজমা সেল যেটা বি সেলের ভিতরে প্লাজমা সেল যেটা রয়েছে, এই প্লাজমা সেল সেই কোভিড-19 এর জেনেটিক কোডটা নিয়ে নেয় ওই হেল্পার টি সেলের কাছ থেকে। হেল্পার টি সেল এই পাশে আলোচনা করব পরে। তো হেল্পার টি সেল সংকেতটি দেওয়ার পরে এই বি সেল কি করে? বি সেল করে কি, এই প্লাজমা সেল কি করে? প্লাজমা সেল করে ওই যে কোভিড-19 আক্রমণ করেছে, সেই কোভিড-19 আক্রমণ থেকে রক্ষার জন্য, অ্যান্টিবডি তৈরি করার জন্য, শুধুমাত্র কোভিড-19, মনে রাখবেন, শুধুমাত্র কোভিড-19 কে প্রতিরোধ করার জন্য প্লাজমা মেমোরি সেল তৈরি করে। শুধুমাত্র কোভিড-19 কে আক্রমণ করার জন্য মেমোরি সেল তৈরি করে। তাহলে প্লাজমা সেলের কাজ কি? এই বি সেলের ভিতরে প্লাজমা সেলের কাজ কি? মেমোরি সেল তৈরি করা। মেমোরি সেল তৈরি করে, তারা কিন্তু বিভিন্ন টাইপের মেমোরি সেল তৈরি করে। আমরা একটু স্লাইড পরিবর্তন করি, মনে হচ্ছে এখানে আলোচনাটা স্বতঃস্ফূর্ত হবে না। এখানে দেখেন, এখানে বি সেল, তাই না? এই বি সেলের ভিতর প্লাজমা সেল এবং মেমোরি সেল। মেমোরি সেলের কাজ হচ্ছে শুধুমাত্র প্লাজমা সেল তৈরি করা। এই প্লাজমা সেল কিভাবে তৈরি করে? এই মেমোরি সেল এই প্লাজমা সেল তৈরি করে বিভিন্ন ধরনের মেমোরি সেল, শুধুমাত্র এক ধরনের না। যত প্রকার আমাদের দেহে, মনে করেন 10 ধরনের ভাইরাস প্রবেশ করেছে, আমাদের দেহে 10 ধরনের ভাইরাস প্রবেশ করেছে। প্লাজমা সেল কি করবে? সেই 10 ধরনের ভাইরাসের জন্য 10 ধরনের মেমোরি সেল তৈরি করবে। তাহলে প্লাজমা সেলের কাজ কি? প্লাজমা সেলের কাজ হচ্ছে দেহে যে ধরনের ভাইরাস প্রবেশ করবে, সেই ভাইরাসকে আক্রমণ করার জন্য সেই ধরনের মেমোরি সেল তৈরি করবে। ক্লিয়ার? প্লাজমা সেলের কাজ হচ্ছে যে ধরনের ভাইরাস দেহের ভিতরে প্রবেশ করবে, সেই ভাইরাসকে আক্রমণ করার জন্য সেই ধরনের মেমোরি সেল তৈরি করবে। এটি হচ্ছে প্লাজমা সেলের কাজ। এবার আসি মেমোরি সেলের কাজ। মেমোরি সেল তো বিভিন্ন ধরনের রয়েছে, যে ধরনের এক এক ধরনের মেমোরি সেল আছে। হ্যাঁ, তো এই মেমোরি সেল এক একটা ভাইরাসের উপরে এক একটা মেমোরি সেল কাজ করে। এরকম দেহে যত ধরনের ভাইরাস প্রবেশ করবে, সে তত ধরনের তার কাজই হবে শুধুমাত্র তাকে আক্রমণ করা। তো এই মেমোরি সেলের কাজ হচ্ছে সেই ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করা। এখন যদি প্রশ্ন আসে, কে অ্যান্টিবডি তৈরি করে? অ্যান্টিবডি কোন কোষ তৈরি করে? উত্তর হবে অ্যান্টিবডি তৈরি করে মেমোরি সেল। আপনারা মনোযোগ সহকারে শোনেন। জানি এই আলোচনাগুলো অনেক কঠিন, যে বাহির থেকে যে বিষয়টা দেখা যায় না, ছোঁয়া যায় না, সেইটা আমরা পড়তেছি। আসলে এটা বিষয়টা খুবই কঠিন, ছোট ছোট জিনিস। তো এই মেমোরি সেলের কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা। এক কথায় মেমোরি সেলের কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা। আর প্লাজমা সেলের কাজ হচ্ছে যে ভাইরাস দেহে প্রবেশ করবে, সেই ভাইরাসকে আক্রমণ করার জন্য মেমোরি সেল তৈরি করা। প্লাজমা সেলের কাজ হচ্ছে মেমোরি সেল তৈরি করা। মেমোরি সেলের কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা। তাহলে আমরা বি লিম্ফোসাইট ক্লিয়ার? বি লিম্ফোসাইট ক্লিয়ার। তাহলে এই বি লিম্ফোসাইট শেষ। আমাদের লিম্ফোসাইটকে দুই ভাগে ভাগ করেছে, লিম্ফোসাইটকে দুই ভাগে ভাগ করেছে বি সেল এবং টি সেল। তো আমরা বি সেল কমপ্লিট হলো। এবার আসি আমরা টি সেলকে, টি সেলের কাছে। টি সেলকে আবার 3 ভাগে ভাগ করেছে। এখানে 2 ভাগ দেয়া আছে, অন্য আরেকটা ভাগ দেয়া হয় নাই। কেন দেয়া হয় না জানি না। এখানে দেখেন, এখানে দেয়া আছে টি লিম্ফোসাইটকে 3 ভাগে ভাগ করেছে: হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল এবং সুপ্রেসর টি সেল। মনোযোগ সহকারে শুনবেন। হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল, সুপ্রেসর টি সেল। হেল্পার টি সেলের কাজ কি? লেখেন, হেল্পার টি সেলের কাজ। হেল্পার টি সেলের কাজ হচ্ছে অন্য কোষ, যত কোষ রয়েছে, অন্য কোষকে অ্যাক্টিভ করা, সক্রিয় করা, যুদ্ধে তাদেরকে আমন্ত্রণ জানানো, যুদ্ধে তাদের আমন্ত্রণ জানানো। এই হেল্পার টি সেল অন্যান্য কোষ, সকল কোষ, সেগুলা কি কি? এই বি সেল,
সাইটোটক্সিক টি সেল, সুপ্রেসর টি সেল, ন্যাচারাল কিলার সেল, ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, ইওসিনোফিল, ব্যাসোফিল, যত কোষ রয়েছে আমাদের হোয়াইট ব্লাড সেল, সোজা কথা এই হোয়াইট ব্লাড সেলের সকল সেলকে অ্যাক্টিভ করার দায়িত্ব হচ্ছে হেল্পার টি সেল। এই কারণে ওর নাম হেল্পার, মানে সহযোগিতা করে। কি সহযোগিতা করে? অন্যান্য অ্যাক্টিভেশন অফ ম্যাক্রোফেজ, অ্যাক্টিভেশন অফ টি অ্যান্ড বি সেল এবং ইনফ্লামেশন। এখানে অন্যান্য যে কোষগুলো আছে সকল কোষ, সরি এখানে আমি একটু ভুল বলে ফেলছি। এখানে হেল্পার টি সেল আমাদের হচ্ছে ওই যে মনোসাইট, যে আমাদের ইনফ্লামেশন তৈরি করে, যেকে ইওসিনোফিল এবং ব্যাসোফিল। ইওসিনোফিল এবং ব্যাসোফিলকে অ্যাক্টিভেট করে না। ইওসিনোফিল এবং ব্যাসোফিলকে অ্যাক্টিভেট করে না। এরা অ্যাক্টিভেট করে বি সেল, টি সেল এবং ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিলকেও। হুম, দুইটা কোষকে তারা অ্যাক্টিভেট করে না, আর অ্যাক্টিভেটের প্রয়োজনও নেই। সেটা হচ্ছে আমাদের যে ইওসিনোফিল এবং ব্যাসোফিল। হ্যাঁ, তাহলে হেল্পার টি সেলের কাজ কি? হেল্পার টি সেলের কাজ হচ্ছে অন্যান্য যে ইমিউন সেলগুলো রয়েছে তাদেরকে সংকেত পাঠানো এবং যুদ্ধে আমন্ত্রণ জানানো। এবার আসি সাইটোটক্সিক টি সেলের কি কাজ। লেখেন সাইটোটক্সিক টি সেল, এটাকে সংক্ষেপে বলা হয় টি সি, কি বলে সংক্ষেপে, সরি, এটাকে সংক্ষেপে বলা হয় টিসি সেল, টিএইচ সেল এবং টিসি সেল। টিসি সেল কাকে বলে? সাইটোটক্সিক সেল, সাইটোটক্সিক সেল। আর টিএইচ হচ্ছে হেল্পার টি সেল। যাই হোক, সংক্ষেপে আমার আপনাদের দরকার নাই অত, মাথা ঘুরে যাবে এত বেশি লোড নিলে। আপনারা সিম্পলে বোঝেন। হেল্পার টি সেলের কাজ হচ্ছে অন্যান্য কোষকে অ্যাক্টিভেট করা, আর সাইটোটক্সিক টি সেলের কাজ হচ্ছে যে কোষের ভিতরে ভাইরাস অবস্থান করছে। লেখেন যে সাইটোটক্সিক টি সেলের কাজ হচ্ছে যে কোষের ভিতরে ভাইরাস রয়েছে সেই কোষকে তারা সাইটোটক্সিক নিঃসরণ করে ডিস্ট্রয় করে ফেলে, ধ্বংস করে ফেলে। যে কোষের ভিতরে ভাইরাস রয়েছে সেই কোষকে সাইটোটক্সিক নিঃসরণ করে ধ্বংস করে ফেলে। এইটার কাজ হচ্ছে সরাসরি, এটা হচ্ছে বিমান বাহিনীর মতো কাজ। যেরকম কোনো অঞ্চলে টেররিস্ট থাকলে বা থাকলে তাদেরকে বোমা নিক্ষেপ করে না, ঠিক সেরকম সাইটোটক্সিক টি সেলের কাজ হচ্ছে সেরকম বোমা নিক্ষেপ করে সেই কোষটাকে ধ্বংস করা। কোন কোষকে? যে কোষের ভিতরে ভাইরাস অবস্থান করছে। তাহলে আমরা হেল্পার টি সেলের কাজ কি জানলাম, সাইটোটক্সিক টি সেলের কি কাজ জানলাম। এবার আসি সুপ্রেসর টি সেল। সুপ্রেসর টি সেলের কাজ হচ্ছে আমাদের ইমিউন ফাংশন, যখন আমাদের কোনো দেহের ভিতরে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস অবস্থান করে না, এরা তো অ্যাক্টিভ হয়ে গেছে। এক হেল্পার টি সেল কি করছে? সবাইকে অ্যাক্টিভ করে দিছে। অ্যাক্টিভ করে দেওয়ার তারা সবাই যুদ্ধ করছে। এ সুপ্রেসর টি সেল কি করে? যখন যুদ্ধটা শেষ হয়ে যায়, শেষ হয়ে গেছে, যখন মনে করে, যখন এই সুপ্রেসর সেল মনে করে যে যুদ্ধ শেষ হয়ে গেছে, তখন সে এক ধরনের কেমিক্যাল নিঃসরণ করে। সেই কেমিক্যালটা অন্যান্য কোষের কাছে যাওয়ার সাথে সাথে অন্য কোষগুলো তাদের কাজগুলো বন্ধ করে দেয়। সেই কাজগুলো কি? এই সাইটোটক্সিক টি সেল সে কোষ যে ধ্বংস করার প্রক্রিয়া সেটা বন্ধ করে দেয়। হেল্পার টি সেল অন্যান্য কোষকে সংকেত দেওয়া বন্ধ করে দেয়। মেমোরি সেল সে কি করে? সে মেমোরি সেল, প্লাজমা সেল, মেমোরি সেল তারা তাদের কার্যক্রম বন্ধ করে দেয়। সোজা কথা হচ্ছে এটা আমাদের যে ফ্যান লাইট জ্বালাই না, সুইচ অন এবং অফ করা, সেই অফ করার দায়িত্ব হচ্ছে এই সুপ্রেসর টি সেলের। হুম, এবার আসি ন্যাচারাল কিলার সেল। তাহলে সুপ্রেসর টি সেলের কাজ হচ্ছে যখন আমাদের যুদ্ধ শেষ হয়ে যায়, তখন যখন আমরা স্বাধীনতা অর্জন করি, তখন আমাদের যুদ্ধ স্থগিত করে দেয় আমাদের সুপ্রেসর টি সেল। এবার আসি ন্যাচারাল কিলার সেল। ন্যাচারাল কিলার সেল কিন্তু অ্যাক্টিভেট হওয়ার প্রয়োজন হয় না, সে সবসময় অ্যাক্টিভ থাকে। আমাদের দেহের ভিতরে কোনো ধরনের অ্যাবনর্মাল কোষ তৈরি হলে তখন এই ন্যাচারাল কিলার সেল তাদেরকে ধ্বংস করে ফেলে। টিউমার সেল, ক্যান্সার সেল, হ্যাঁ, টিউমার সেল, ক্যান্সার সেল সব সময় তারা ব্লাড প্লাজমার ভিতরে ঘুরে বেড়ায়।
হ্যাঁ, এবং যখন তারা দেখে যে এই কোষটি অস্বাভাবিক তখন তারা তাদেরকে ধ্বংস করে ফেলে। তবে সব ক্ষেত্রে তারা কিন্তু পারে না। সব ক্ষেত্রে তারা পারে না। অনেক সময় বুঝতে পারে না। হ্যাঁ, অনেক সময় বুঝতে পারে না যে এইটাই। তখন তাদেরকে বুঝানো হয়। বুঝানো হয় কিসের মাধ্যমে? ভ্যাকসিনের মাধ্যমে তাদেরকে বুঝানো হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের দেহের ভিতরে যে ক্যান্সারের টাইপ রয়েছে, ক্যান্সারের ভ্যাকসিনও রয়েছে। এই ক্যান্সারের ভ্যাকসিনগুলো দিলে তখন ওরা বুঝতে পারে। তখন সেই ক্যান্সারের কোষকে তারা ধ্বংস করে ফেলে এই ন্যাচারাল কিলার সেল। বিভিন্নভাবে। তবে সব ক্ষেত্রে কিন্তু এই ন্যাচারাল কিলার সেলকে অ্যাক্টিভ করা যায় না। যে কারণে এই ক্যান্সারের ট্রিটমেন্টটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। এই ন্যাচারাল কিলার সেলকে অ্যাক্টিভ করা খুব একটা সহজ কাজ না। এই ভ্যাকসিন তৈরি করা, ক্যান্সারের ভ্যাকসিন কিন্তু খুব একটা সহজ না। তো আমরা কি জানলাম? এই কোষগুলোর সম্পর্কে জানলাম। বি সেলকে দুই ভাগে ভাগ করেছে, প্লাজমা সেল এবং মেমোরি সেল। প্লাজমা সেল এবং মেমোরি সেল। প্লাজমা সেলের কাজ হচ্ছে সে মেমোরি সেলকে তৈরি করা, আর প্লাজমা সেলের কাজ হচ্ছে মেমোরি সেলকে তৈরি করা, আর মেমোরি সেলের কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা। আর আমাদের যে হেল্পার টি সেলের কাজ হচ্ছে অন্য কোষকে সহযোগিতা করা, অন্য সেলকে অ্যাক্টিভ করা, যুদ্ধে আমন্ত্রণ করা। সাইটোটক্সিক টু সেলের কাজ হচ্ছে ভাইরাস যে জায়গায় আছে, যে কোষের ভিতরে, সেই কোষটাকে ধ্বংস করে ফেলা। আর ন্যাচারাল কিলার সেল, এখানে একটা লক্ষ্য রাখেন, এই আমাদের সাইটোটক্সিক টি সেল এবং ন্যাচারাল কিলার সেলের কাজ একই। এ দুইজনের কাজ হচ্ছে অ্যাবনর্মাল কোষকে ধ্বংস করা। তবে এই ন্যাচারাল কিলার সেল ধ্বংস করে হচ্ছে সব সময়, তাদেরকে অ্যাক্টিভ হওয়ার প্রয়োজন নাই। কিন্তু সাইটোটক্সিক টি সেলের কাজ হচ্ছে অ্যাক্টিভ করতে হয়। অ্যাক্টিভ করে বিভিন্ন ইসের অ্যান্টিবডির মাধ্যমে, অ্যান্টিবডির মাধ্যমে না, অ্যান্টিজেনের মাধ্যমে তাদেরকে অ্যাক্টিভ করতে হয়। সেই সেলকে ধ্বংস করে ফেলে। এই সাইটোটক্সিক টি সেলের কাজও কোষকে ধ্বংস করা, ন্যাচারাল কিলার সেলেরও ধ্বংস করার কাজ। তবে সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভ করতে হয়, ন্যাচারাল কিলার সেলকে অ্যাক্টিভ করার প্রয়োজন নাই। হুম? আমরা যাই হোক পরের আলোচনায় আসি। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনতে পাচ্ছি। জি, জি। আপনাদের বোরিং লাগতেছে না তো? আর বুঝতে সমস্যা হচ্ছে না তো? না না, সমস্যা হচ্ছে না, মানে মনে হয় একটু বুঝতেছি, আবার মনে হয় একটু কনফিউশন এভাবে মিলাচ্ছে আর কি। আপনি প্রায় আলাদা রিপিটও করতেছেন, এই জন্য সহজ হচ্ছে একটু। জি, আচ্ছা, ঠিক আছে। আমরা পর্যায়ক্রমে আলোচনা করলে কয়েকবার ঠিক হয়ে যাবে। আর স্লাইডটা বারবার দেখলে ঠিক হয়ে যাবে। এবার আসি, আপনাদের আরেকটু সহজ করে দেই। এতক্ষণ যে আলোচনাগুলো করলাম সেটা খুবই সহজ করে দিচ্ছি। এখানে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, যেটা ম্যাক্রোফেজের ভিতরে যদি অ্যান্টিজেন প্রেজেন্ট করে, অ্যান্টিজেন তো আমরা জানি যে অ্যান্টিজেন কাকে বলে, আমাদের দেহের কোনো অংশ না, সেটা যদি আমাদের দেহের ভিতরে প্রবেশ করে সেটাকে বলা হয় অ্যান্টিজেন, তাই না? তো এই অ্যান্টিজেন আমাদের ম্যাক্রোফেজের ভিতরে থাকলে সেটাকে বলা হয় এপিসি, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। ম্যাক্রোফেজের সাথে যদি সেই অ্যান্টিজেনটা থাকে তাকে বলা হয় এপিসি, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এখানে একটা ভাইরাস মনে করেন, সেই ভাইরাসটা এই ম্যাক্রোফেজ নিয়ে নিল। ম্যাক্রোফেজ নিয়ে নেওয়ার সাথে সাথে এই ম্যাক্রোফেজ হয়ে যাবে এপিসি, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তার আগে কিন্তু এই এই অ্যান্টিজেন যদি ম্যাক্রোফেজের ভিতরে না যায় তাহলে কিন্তু সে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হবে না। যখনই এর ভিতরে ব্যাকটেরিয়া ভাইরাস এর ভিতরে প্রবেশ করবে বা তখনই কিন্তু এপিসি হয়ে যাবে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হয়ে যাবে। তখন এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হলে কি করবে? এই যে একটু আগে বললাম হেল্পার টি সেল, টি সেল, হেল্পার টি সেল এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল ম্যাক্রোফেজের কাছ থেকে তার সংকেতটি গ্রহণ করবে। গ্রহণ করার সাথে সাথে এই হেল্পার সেল কি করবে? আমি বললাম একটু আগে, হেল্পার টি সেল হচ্ছে সব কোষকে তার সংকেত পাঠাই দেয়। কার কার কাছকে পাঠাই দেয়? অন্য যে হেল্পার টি সেল আছে তার কাছে পাঠাই দেয়। তারপরে হচ্ছে তারা কি করে? তারা সাথে সাথে বি সেলের কাছে সংকেতটি পাঠাই দেয়। বি সেল কি করে? বি সেল অ্যান্টিবডি তৈরি করে। আবার কি করে? এদিকে এই হেল্পার টি সেল ম্যাক্রোফেজকে অ্যাক্টিভ করে। তারপর কি করে? এই যে কিলার টি সেল, যে ন্যাচারাল কিলার সেল বা সাইটোটক্সিক টি সেল যেটা আছে, তাদেরকে অ্যাক্টিভ করে দিল।
তাহলে এটার ধারাবাহিকতা কিভাবে? ধারাবাহিকতা আমাদের দেহের ভিতরে ব্যাকটেরিয়া বা ভাইরাস প্রবেশ করবে, সেটা প্রথমে ম্যাক্রোফেজের কাছে যাবে, ম্যাক্রোফেজ সেটা নিয়ে যাবে হেলপার টি সেলের কাছে, হেলপার টি সেল কি করবে? বি সেলের কাছে পাঠাই দেবে, ম্যাক্রোফেজের কাছে পাঠাই দিবে, কিলার সেলের কাছে পাঠাই দেবে, অন্যান্য কোষের কাছে তারা পাঠাই দিবে। একটা ধারাবাহিক প্রক্রিয়া। এর ভিতরে যদি কোনো একটা কোষ অস্বাভাবিক হয়ে যায় তাহলে এই তথ্যটি আদান প্রদান হবে না। এখন টেলিফোনের লাইন, তাই না? টেলিফোনের লাইন, আমরা এখন তো মোবাইলে কথা বলি, টাওয়ারে সমস্যা হলে তো তথ্যটা যায় না। আগে কিন্তু আমরা টেলিফোনে কথা বলতাম। তো টেলিফোনের লাইনে কিন্তু তারের সাথে জড়িত। এখন তারের মাঝখান থেকে যদি কেসি দিয়ে কেটে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা কিন্তু ওই পাশ থেকে যে আছে সে কিন্তু কথা শুনতে পাবে না। তো এই আমাদের ইমিউন সিস্টেমটা হচ্ছে টেলিফোনের লাইনের মতো, যে একটার সাথে আরেকটা সংযোগ। সংযোগ যদি না থাকে তাহলে আমাদের অ্যাডপটিভ ইমিউনিটি অ্যাক্টিভ হবে না, থার্ড লাইন অফ ডিফেন্স অ্যাক্টিভ হবে না। সেটা একটা প্রক্রিয়ার মাধ্যমে চলে। অ্যান্টিজেন প্রথমে ম্যাক্রোফেজের কাছে আসে, ম্যাক্রোফেজ হেলপার টি সেলের কাছে আসে, হেলপার টি সেল অন্যান্য বি সেল, ম্যাক্রোফেজ, ন্যাচারাল কিলার সেল, সাইটোটক্সিক টি সেলের কাছে পাঠিয়ে দেবে। তখন কি করবে? বি সেল কি করবে? বি সেলের ভিতরে যে প্লাজমা সেল রয়েছে, প্লাজমা সেল অ্যান্টিবডি তৈরি করবে। ম্যাক্রোফেজ কি করবে? সে যত ব্যাকটেরিয়া ভাইরাস আছে সবাইকে, এরাও কিন্তু সেল মিউটেশন করবে, তারা সেল ডিভিশন করবে পর্যায়ক্রমে। এই হেল্পার টি সেল সংকেতটি আসার পরে এই ম্যাক্রোফেজ সেল ডিভিশন করবে, তারপর ন্যাচারাল কিলার সেল সেল ডিভিশন করে, তারপর হচ্ছে এই যে হেল্পার টি সেল অন্য অন্য যে কোষগুলো আছে তারা সেল ডিভিশন করে। দেখেন, একটা ব্যাকটেরিয়া ভাইরাস যখন দেহের ভিতরে প্রবেশ করে আমাদের দেখেন কিন্তু হোয়াইট ব্লাড কাউন্ট কিন্তু বেশি হয়ে যায়। আমাদের হোয়াইট ব্লাড সেল কাউন্ট কত থাকে নর্মাল স্বাভাবিকভাবে? কে একজন বলেন, নর্মাল স্বাভাবিক কত থাকে? নর্মাল ব্লাড কাউন্ট, হোয়াইট ব্লাড সেল কত থাকে? 1000 থেকে 11,000, কত? 4,000 থেকে 11,000। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কোনো কোনো জায়গায় হচ্ছে 5,000 থেকে 10,000 লেখা আছে, আবার কোনো কোনো জায়গায় 4,000 থেকে 11,000। তার তার মানে আমরা 4,000 থেকে 11,000 নর্মাল কাউন্ট ধরতে পারি। তাহলে 4,000 থেকে 11,000 হচ্ছে নর্মাল কাউন্ট। সেটা আপনার দেহে, আমার দেহে, একটা ছোট বাচ্চার দেহে, সবার দেহে এই 4,000 থেকে 11,000 নর্মাল যে টোটাল কাউন্টটা আছে, টিসি যেটাকে বলা হয়, টোটাল কাউন্টটা আছে। যখন দেহের ভিতর ব্যাকটেরিয়া ভাইরাস প্রবেশ করে সেই 11,000-এর উপরে উঠে যায়, 20,000, 40,000, 50,000, 1,00,000, 2,00,000 উপরে উঠে যায়। হ্যাঁ, বিশেষ করে ক্যান্সার হলে তখন 1,00,000-এ চলে যায়, 1,00,000-এর উপরে চলে যায়, যেটা ব্লাড ক্যান্সার যাকে বলে। হুম, কিন্তু সাধারণত 50, 40 এরকম ওঠে। হ্যাঁ, তো এই এই যে ওঠে, নর্মাল কাউন্ট এত বেড়ে যায়, এ বেড়ে যায় কি করে? এই বেড়ে যায় কিন্তু এই ম্যাক্রোফেজ সেল ডিভিশন করে, তারপর বি সেল সেল ডিভিশন করে, কিলার সেল সেল ডিভিশন করে, সব যত কোষ আছে আমাদের হোয়াইট ব্লাড সেল সবাই তারা সেল ডিভিশন করে। সেল ডিভিশন করে কি কারণে? তারা যুদ্ধ করবে এই কারণে। আর এই তথ্যটা পাঠাই দেয় কে? হেল্পার টি সেল সবাইকে বলে দেয় যে হ্যাঁ আমাদের যুদ্ধ করতে হবে। তখন তারা যুদ্ধে রেডি হয়ে যায়, সবাই কিন্তু তারা বিভাজিত হয়, সেল ডিভিশন করে বিভাজন হয়। সেই আবার কিন্তু হেল্পার টি সেল কিন্তু ধরা কার কাছে? ধরা এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের কাছে, ম্যাক্রোফেজের কাছে। ম্যাক্রোফেজ যদি অনুপস্থিত থাকে তাহলে হেল্পার টি সেল কিন্তু তথ্যটা পাবে না। আবার যদি দেখা যায় ম্যাক্রোফেজ অ্যান্টিজেন প্রেজেন্টিং আছে কিন্তু এখানে হেল্পার টি সেলের অনুপস্থিত, যদি হেল্পার টি সেল অনুপস্থিত থাকে, কেন অনুপস্থিত থাকে সেটা আমি একটু পরে বলছি। মাঝে মধ্যে এই হেল্পার টি সেল অনুপস্থিত থাকে, খুবই একটা কমপ্লিকেটেড জটিল একটা প্রক্রিয়া। তো এই হেল্পার টি সেল কেন অনুপস্থিত থাকে একটু পরে বলছি। তো এইটুকু তো আমরা বুঝলাম, তো যাই সামনে যাই। এবার আসি যে আমাদের যে বি সেল অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডি কত ধরনের? অ্যান্টিবডি হচ্ছে সাধারণত 5 ধরনের। কি কি? আইজিজি, আইজিই, আইজিডি, আইজিএম, আইজিএ, এই 5 ধরনের অ্যান্টিবডি। এদের এক একটা গঠনের তৈরি তারা। কিন্তু যখন ভাইরাস বিভিন্ন ধরনের, কয়েক ধরনের শতাধিকের উপরে শত শত কিন্তু ভাইরাসের টাইপ রয়েছে। এই যত ভাইরাস প্রবেশ করুক না কেন এই 5টার ভিতরে কিন্তু তারা অ্যান্টিবডি তৈরি করে। তবে এই আইজিজি, আইজিই, মনে করেন এই একটা নিলাম আইজিজি,
এই ধরনের অ্যান্টিবডি কিন্তু বিভিন্ন আবার টাইপ রয়েছে, অনেক টাইপ রয়েছে। হুম? প্রত্যেকটার আবার অনেক অনেক টাইপ রয়েছে, আলাদা আলাদা টাইপ রয়েছে। এক একটা ভাইরাসের জন্য এক এক স্ট্রাকচারে তৈরি হয়, কিন্তু মূল স্ট্রাকচার এইগুলাই থাকে। হুম? তো এইগুলোকে বলা হয় ইমিউনোগ্লোবিউলিন। ইমিউনোগ্লোবিউলিন আমরা ব্লাড সাপ্লাইয়ের আলোচনা করেছি যে প্লাজমার ভিতরে যে 7% থাকে হচ্ছে প্রোটিন। হুম? অ্যালবুমিন, গ্লোবিউলিন, অ্যালবুমিন, ইমিউনোগ্লোবিউলিন আর একটা কি জানো? মনে নেই। যাই হোক, অ্যালবুমিন এবং ইমিউনোগ্লোবিউলিন। তো ইমিউনোগ্লোবিউলিন কিন্তু সেই প্লাজমা প্রোটিনের অংশ। আমাদের দেহে প্রতিনিয়ত এই ইমিউনোগ্লোবিউলিন তৈরি হয় এবং থাকে। যখনই ভাইরাস প্রবেশ করে এই ইমিউনোগ্লোবিউলিন তাদেরকে কিন্তু আক্রমণ করে স্টপ করে দেয়। হুম? এবার আসি কিভাবে স্টপ করে, কিভাবে এই আমাদের যে এই যে অ্যান্টিবডি কিভাবে কাজ করে। অ্যান্টিবডি এবার জানলাম যে আমাদের বি সেল কি করে, বি সেল কি করে অ্যান্টিবডি তৈরি করে, তাই না? তো এখন অ্যান্টিবডি টাইপ জানলাম, তো এখন জানি যে অ্যান্টিবডি কিভাবে কাজ করে। আমাদের দেহে এই যে কোভিড-19 এর অ্যান্টিবায়োটিক যে অ্যান্টি ভ্যাকসিন তৈরি হচ্ছে, তাই না? এই ভ্যাকসিন কিভাবে কাজ করে? এই ভ্যাকসিন হচ্ছে আমাদের এই টাইপের ভিতরে একটা। তো এই ভ্যাকসিন কিভাবে কাজ করে আমরা যাই সামনে। ও না, সেটা একটু পরে আলোচনা করছি। আচ্ছা, এখানে দেখেন একটা টিউমার সেল। এটা একটা টিউমার সেল। এখানে আছে এনকে সেল, মানে ন্যাচারাল কিলার সেল। তো ন্যাচারাল কিলার সেল, এই টিউমার সেল কিন্তু বিভিন্ন ধরনের কেমিক্যাল বিভিন্ন ধরনের সংকেত নিঃসরণ করে ওখান থেকে। দেখবেন একটা আন্ডার স্কিন যে টিউমার গুলো রয়েছে একটা জায়গায় তারা টিউমার গ্রো করে। তো টিউমার গ্রো করার সাথে সাথে যখন সেল আমাদের মাংসপেশির বাইরে গিয়ে অবস্থান করে তারা যখন আলাদাভাবে আলাদা গোত্র তৈরি করে তারা যখন বড় হবে, তখন তাদের কি দরকার? একটা কোষ জীবিত থাকার জন্য তাদের সঠিক টেম্পারেচার দরকার, ফুড নিউট্রিশন দরকার, অক্সিজেন দরকার, হ্যাঁ? সবকিছু দরকার। তো এই যখন টিউমারটা গ্রো করে তখন তার সাথে সাথে ব্লাড ভেসেলস তৈরি হয়। আর ব্লাড ভেসেলস কিভাবে তৈরি হয়? এই টিউমারের কোষ তারা এক ধরনের সংকেত পাঠায় ব্লাড ভেসেলস এর কাছে যে আই নিড নিউট্রিশন, আমার আমার নিউট্রিশনের প্রয়োজন, এরকম একটা সংকেত পাঠায়। সেটা আমাদের সকল কোষই আমাদের সেই সংকেতটা পাঠায়। তবে এই টিউমার কোষ অস্বাভাবিকভাবে সেই সংকেতটা পাঠায় যে আমাদের নিউট্রিশনের প্রয়োজন, আমাদের ব্লাড ভেসেলস এর প্রয়োজন। এই সংকেতটা পাঠানোর সাথে সাথে এই ন্যাচারাল কিলার সেল সেটা বুঝতে পারে যে এটা অস্বাভাবিক। তখন সেই টিউমারের কোষকে এই ন্যাচারাল কিলার সেল প্রতিনিয়ত আহ ধ্বংস করতে থাকে এবং ওরা ওরা প্রচুর পরিমাণ ওরা প্রতিনিয়ত কিন্তু সেল ডিভিশন করে। একটা দেখেন মায়ের গর্ভে কিন্তু মাত্র একটা স্পাম এবং শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হওয়ার পরে মাত্র 9 মাসে তারা বা 10 মাসে তারা হয়ে যায় 2.5 থেকে 3 কেজি। 3 কেজি হয়ে যায়, কিন্তু একটা টিউমার আমাদের দেহে তারা কি এরকম মাত্র 9 মাসের ভিতরে 3 কেজি হয়? হয় না। তারা দীর্ঘদিন ধরে থাকে। আস্তে আস্তে বড় হয়, অনেক সময় একই অবস্থানে একই রকম দীর্ঘদিন থাকে। এটা কিভাবে? আমাদের ন্যাচারাল কিলার সেল তাদেরকে প্রতিনিয়ত ধ্বংস করছে আর তারা প্রতিনিয়ত তারা সেল ডিভিশন করছে। এভাবে। তো আমরা সামনে যাই। এবার আসি যে আমাদের হেল্পার টি সেল, তাই না? আমি একটু আগে বললাম যে হেল্পার টি সেল আমাদের অন্য অন্য যে ইমিউন সেল আছে তাদেরকে সংকেত পাঠায়, তখন তারা যুদ্ধে অংশগ্রহণ করে। এবার আসি যে এই হেল্পার টি সেল কেন অনুপস্থিত থাকে। এখানে আমি বলেছিলাম যে এখানে এই যে একটা লাইন, একটা সিরিয়াল মেনটেন করে কাজ করে, মাঝখানে যদি হেল্পার টি সেল অনুপস্থিত থাকে তাহলে এই বি সেল অ্যাক্টিভ হবে না, বি সেল অ্যান্টিবডি তৈরি করবে না, ম্যাক্রোফেজ অ্যাক্টিভ হবে না, কিলার সেল অ্যাক্টিভ হবে না। তাহলে এই হেল্পার টি সেল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ফাংশন করছে তারা সংকেতটি পাঠিয়ে। এখন যদি ব্লাড প্লাজমার ভিতরে এই হেল্পার টি সেলই না থাকে তখন কি হবে? কেন তারা অনুপস্থিত থাকে ব্লাড প্লাজমায়? এরকম অনেক অনেক ক্ষেত্রে অনেক অনেক কারণে আমাদের এই হেল্পার টি সেলের অনুপস্থিতি লক্ষ্য করা যায়। এই যেরকম এইচআইভি, হিউম্যান ইমিউনি এইডস না,
হিউম্যান ইমিউনো ভাইরাস। এইচআইভিতে কি হয়? হিউম্যান ইমিউনো ভাইরাস। ইমিউনো কথাটা আছে, তাই না? তো ইমিউনো ইমিউনো কথাটা কেন? কারণ ইমিউন সিস্টেমকেই তারা অ্যাক্টিভ করে। একটা সাধারণ ভাইরাস দেহের ভিতরে প্রবেশ করার সাথে সাথে তারা অন্য যে নরমাল কোষ রয়েছে, আমাদের নরমাল যে মাংসপেশি রয়েছে, এই বা যে কোনো কোষের ভিতরে তারা প্রবেশ করে। কিন্তু এই এইচআইভি যখন আমাদের দেহের ভিতরে প্রবেশ করে, তারা প্রবেশ করে অন্যান্য কোষের ভিতরে প্রবেশ করতে পারে না। তাদের এই যে চাবি, আমি বললাম একটু আগে যে ছবি দেখালাম, যে তাদের ভাইরাসের উপরে যে সারফেস লেয়ার আছে, তাদের বিভিন্ন ধরনের চাবি রয়েছে। তো এই চাবি এক একজনের চাবি এক এক ধরনের। হ্যাঁ, এক একজনের চাবি এক এক ধরনের। তো এই এইচআইভি যে ভাইরাসটা, সে তার যে এমন এক ধরনের চাবি, সে চাবিটা দিয়ে এই হেল্পার টি সেলের ভিতরে তারা প্রবেশ করতে পারে। তাদের চাবি এখানে যে আমাদের টি সেল রয়েছে, হেল্পার টি সেল, তাদের কোষের সারফেসের যে রিসেপ্টর রয়েছে, সেই রিসেপ্টরের সাথে ম্যাচিং হয়ে যায়। ফলে এই এইচআইভি ভাইরাস আমাদের এই টি সেলের ভিতরে প্রবেশ করে। যখন টি সেলের ভিতরে প্রবেশ করে, তারা সেল ডিভিশন করে। এই টি সেলের ভিতরে প্রবেশ করে সেল ডিভিশন করে প্রচুর পরিমাণে। ওই যে একটু আগে দেখাইলাম যে কিভাবে জেনেটিক কোডটা বাহির করে দেয়, তারপর নিউক্লিয়াসের ভিতরে সেই জেনেটিক কোডগুলো দেওয়ার সাথে সাথে কপি হয়। দেখেন এইখানে একটা ঢুকলো, ঢোকার পরে সেখান থেকে এই ৩টা হলো। এখানে জাস্ট এক্সাম্পল দেওয়া হয়েছে। কিন্তু ৩টার পরিবর্তে শত শত তৈরি হয়। তৈরি হলে তখন এই টি সেল কিন্তু ইফেক্টেড হয়ে যায়, আক্রমণ হয়ে যায় এবং টি সেল মারা যায়। আর টি সেল মারা গেলে তখন কি হয়? টি সেল মারা গেলে তখন হয় কি? সেই সংকেতটাই পাঠাতে পারছে না। এই টি সেল যদি মারা যায়, তখন কিন্তু সেই সংকেতটাই বি সেলের কাছে, ম্যাক্রোফেজ এর কাছে পাঠাতে পারতেছে না, অ্যান্টিবডির কাছে পাঠাতে পারতেছে না। না পাওয়ার কারণে এই যাদের এইচআইভি হয়, তারা ধুকে ধুকে আস্তে আস্তে তারা মৃত্যুর দিকে ঢলে পড়ে, শুধুমাত্র এই কারণে। এরা কি করে? এইচআইভি ভাইরাস তারা সরাসরি এই টি সেলের ভিতরে প্রবেশ করে। তো এটা তো একটা এক্সাম্পল। এরকম অনেক রয়েছে, অনেক ধরনের কারণ রয়েছে যে কারণে এই টি সেল অ্যাবসেন্ট থাকে, অনুপস্থিত থাকে। এবার আসি যে ইনাট ইমিউনিটি এবং অ্যাডাপটিভ ইমিউনিটির প্রক্রিয়াটা। ইনাট ইমিউনিটি দেখেন এখানে 0 আওয়ার্স, 6 আওয়ার্স, 12 আওয়ার্স, এই 12 ঘন্টার ভিতরে, 12 ঘন্টা বা 24 ঘন্টার ভিতরে ইনাট ইমিউনিটি কাজ করে। তখন ইনাট ইমিউনিটি কাজ করার পরে যখন দেখে আরো ক্রমান্বয়ে বাড়ছে, তখন সেটা এই অ্যাডপটিভ ইমিউনিটির কাছে চলে যায়, এই বি সেলের কাছে, তারপর টি সেলের কাছে চলে যায়। তখন তারা কিন্তু এটা গ্রো করে, এরা গ্রো করতে, ওই যে বললাম তাদের কাছে সংকেতটি যায়, যার পরে তারা সেল ডিভিশন করে এবং প্লাজমা সেল যে তৈরি, প্লাজমা সেলের ভিতরে যে মেমোরি সেল রয়েছে, আমরা একটু আগে বললাম বি সেলের ভিতরে মেমোরি সেল রয়েছে, যারা সুনির্দিষ্ট অ্যান্টিবডি তৈরি করে। হ্যাঁ, প্লাজমা সেল সুনির্দিষ্ট অ্যান্টিবডি তৈরি করে। তো এই বি সেল অ্যাক্টিভ হতে কিন্তু ২ থেকে ৩ দিন, ৩ দিন, কারো কারো ৪ দিন, কারো কারো ৫ দিন, ৭ দিনও লেগে যায় এই অ্যাক্টিভেট হতে। এই কারণে আমি আলোচনা করেছিলাম যে এর আগেও বলেছিলাম যে হাবিব সাহেবের সাথে একটা প্রোগ্রাম অংশগ্রহণ করেছিলাম, সেটাই বলেছি যে এই যে আমরা কথায় কথায় অ্যান্টিবায়োটিক গুলো খেয়ে ফেলি, জ্বর সর্দি হলেই, ব্যাকটেরিয়া বা ভাইরাস কোনো রকম জ্বর আসলেই খেয়ে ফেলি। ফলে কিন্তু এই এই যে অ্যাডপটিভ ইমিউনিটিটা কিন্তু অ্যাক্টিভ হওয়ার সময় পায় না। আর অ্যাক্টিভ হওয়ার সময় না পেলে কিন্তু এই যে দেখেন আমাদের বি লিম্ফোসাইটের ভিতরে যে প্লাজমা সেল, মেমোরি সেল রয়েছে, তারা কিন্তু তৈরি হতে পারছে না। আর তৈরি হতে না পারার কারণে কিন্তু এই অ্যাডপটিভ ইমিউনিটি আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। তো আমরা আলোচনা প্রায় আমাদের প্রায় শেষ, কিন্তু আরো আলোচনা রয়েছে। শেষ না, আমাদের লিম্ফেটিক সিস্টেম রয়েছে, কিন্তু লিম্ফেটিক সিস্টেম নিয়ে আমরা আলোচনা করব না, এটা মান্নান স্যার আলোচনা করবে। আমি একবার সামারি আপনাদের একবার রিভিশন দিচ্ছি, তারপর হচ্ছে আপনাদের প্রশ্ন পর্ব রাখবো এবং প্রশ্ন পর্ব রাখার পর্বে আপনাদের প্রশ্ন করব, তারপর হচ্ছে আপনাদের প্রশ্ন পর্ব রাখবো। আপনাদের যদি বুঝতে সমস্যা হয় আমাকে কোশ্চেন করবেন। তাই আপনারা মনোযোগ সহকারে শোনেন এখন। তো ফার্স্ট লাইন অফ ডিফেন্সের ভিতরে এরা রয়েছে, তা তো আপনারা জানেন। সেকেন্ড লাইন অফ ডিফেন্সের ভিতরে কারা রয়েছে? নিউট্রোফিল, মনোসাইট বা ম্যাক্রোফেজ,
ব্যাসোফিল, ইওসিনোফিল, ন্যাচারাল কিলার সেল। অ্যাডপটিভ ইমিউনিটির ভিতরে কারা রয়েছে? বি সেল এবং টি সেল। বি সেল এবং টি সেল। বি সেলকে বলা হয় হিউমারাল ইমিউনিটি। হিউমারাল ইমিউনিটি কাকে বলে? অর্থাৎ তারা অ্যান্টিবডির মাধ্যমে যুদ্ধ করে। অ্যান্টিবডির মাধ্যমে যুদ্ধ করে, তাই তাকে বলা হয়েছে হিউমারাল ইমিউনিটি। আর সেলুলার ইমিউনিটি কাকে বলে? এখানে টি সেল হচ্ছে সেলুলার ইমিউনিটি। আমাদের লিম্ফোসাইটকে দুই ভাগে ভাগ করেছে, বি সেল এবং টি সেল। টি সেলকে বলা হয় সেলুলার ইমিউনিটি। সেলুলার ইমিউনিটি মধ্যে অন্যান্য যে কোষ আছে তাদেরকে অ্যাক্টিভেট করে সজাগ করা এবং কোষ সরাসরি কোষকে মেরে ফেলে। এটা হচ্ছে সেলুলার, সরাসরি সেলকে আক্রমণ করে। আর বি সেলের কাজ হচ্ছে অ্যান্টিবডির মাধ্যমে ব্যাকটেরিয়া ভাইরাসকে আক্রমণ করে, কিন্তু মেরে ফেলে না। এখানে মনোযোগ সহকারে শুনবেন। বি সেল অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডি কিন্তু সরাসরি ভাইরাসকে বা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে না, মারতে পারে না, মারার কোনো ক্ষমতা নাই। এই বি সেল যে অ্যান্টিবডি তৈরি করে, যে অ্যান্টিবডি আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি হয়, সেই অ্যান্টিবডির আমাদের যে ব্যাকটেরিয়া ভাইরাস রয়েছে তাকে মারার কোনো ক্ষমতা নেই। মারে কারা? মারে হচ্ছে এই নিউট্রোফিল, তারপর ম্যাক্রোফেজ। হ্যাঁ, এরা গিলে ফেলে, গিলে ফেলে ফেলে মেরে ফেলে। এবং মারে কারা? মারে হচ্ছে এই সাইটোটক্সিক টি সেল। হ্যাঁ, মারে হচ্ছে সাইটোটক্সিক টি সেল, বোমা নিক্ষেপ করে কোষকে ধ্বংস করে ফেলে। এই যে ন্যাচারাল কিলার সেল সাইটোটক্সিক নিঃসরণ করে তারা কোষকে ধ্বংস করে ফেলে। আর নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ এ দুজন কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া তাদেরকে গিলে ফেলে, কোষ ব্যাকটেরিয়া ভাইরাসকে গিলে ফেলে। আর এখানে ন্যাচারাল কিলার সেল এবং সাইটোটক্সিক টি সেল সরাসরি বোমা নিক্ষেপ করে এক ধরনের সাইটোটক্সিক, এখানে টক্সিক, TOXIC, সাইটোটক্সিক। সাইটো শব্দের অর্থ সেল, টক্সিক শব্দের অর্থ বিষ, কোষের বিষ। এখানে নামের ভিতরই তার কাজ রয়েছে। সাইটো, সাইটো শব্দের অর্থ কোষ, টক্সিক শব্দের অর্থ হচ্ছে বিষ, কোষের বিষ। তখন কোষের বিষ নিঃসরণ করে কে? এই টি সেল। হ্যাঁ, তারপরে হচ্ছে এই ন্যাচারাল কিলার সেলও এই সাইটোটক্সিক নিঃসরণ করে। তাহলে আমরা ফাইনালি ভাবে বুঝলাম যে আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স কিভাবে কাজ করে, সেকেন্ড লাইন অফ ডিফেন্স কিভাবে কাজ করে এবং থার্ড লাইন অফ ডিফেন্স কিভাবে কাজ করে। থার্ড লাইন অফ ডিফেন্স, বি সেল হচ্ছে অ্যান্টিবডির মাধ্যমে যুদ্ধ করে, কিন্তু তাদের কোষকে ব্যাকটেরিয়া ভাইরাসকে মেরে ফেলে না, কিন্তু তাদেরকে তাদের সেল ডিভিশন, কোষের ভিতরে প্রবেশ করা, তাদেরকে অর্থাৎ আটকে ফেলা, মানে গ্রেপ্তার করা। সোজা কথা হচ্ছে এই অ্যান্টিবডির কাজ হচ্ছে আমাদের আমাদের গ্রেপ্তার করা। হুম, গ্রেপ্তার করে কে? পুলিশ গ্রেপ্তার করে না? ঠিক পুলিশের মতো এই আমাদের যে অ্যান্টিবডি আছে তারা গ্রেপ্তার করে, কিন্তু তাদেরকে ফাঁসি দেওয়া, তারপরে তাদেরকে ওই যে সৌদি আরবে আহ, গলা কেটে ফেলে না, যেটা কি কি বলে, শিরচ্ছেদ। তো শিরচ্ছেদ করা, ফাঁসি দেওয়া, আগুনে পড়া, পাথরে নিক্ষেপ করা, এগুলো করে হচ্ছে আমাদের এই সাইটোটক্সিক টি সেল, ন্যাচারাল কিলার সেল। হুম, তারপর হচ্ছে নিউট্রোফিল হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে, এবং ম্যাক্রোফেজ সেরকম গিলে ফেলে। তাহলে আমাদের বি সেলের কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা। অ্যান্টিবডি হচ্ছে গ্রেপ্তার করে। কাকে গ্রেপ্তার করে? ব্যাকটেরিয়া ভাইরাসকে গ্রেপ্তার করে। কিভাবে গ্রেপ্তার করে? ব্যাকটেরিয়া ভাইরাসের আমি কি এ ছবিটা আছে কিনা আমি একটু দেখি, মনে হয় ছবিটা নাই। এই যে এখানে এই যে দেখছেন যে অ্যান্টিবডিগুলো, এই অ্যান্টিবডিগুলো এই কোষের গায়ের উপরে গিয়ে, এই যে দেখেন মাইক্রোবস, এই মাইক্রোবসের গায়ের উপরে বসে অ্যান্টিবডিগুলো। বসলে হয় কি? বসলে যখন এই কোষের ভিতরে প্রবেশ করছে মাইক্রোবস, যখন এই অ্যান্টিবডিটা এই কোনো ব্যাকটেরিয়ার গায়ে গিয়ে বসে বা কোনো ভাইরাসের গায়ে গিয়ে বসে, তখন ব্যাকটেরিয়া সেল ডিভিশন করতে পারে না, আর ভাইরাস কোষের ভিতরে প্রবেশ করতে পারে না। আমি একটু আগে বললাম কি, একটা ভাইরাস কোষের ভিতরে প্রবেশ করার পরে তারা শত শত কপি হয়, কপি হয়ে সেখান থেকে বের হয়। এখন কোথায় গিয়ে কপি হয়? কপি হয় হচ্ছে কোষের ভিতরে প্রবেশ করার পরে। যখন এই আমাদের যখন এই অ্যান্টিবডি তৈরি করবে, তখন কি করবে? তখন এই অ্যান্টিবডি গিয়ে এই ভাইরাসের গায়ে গিয়ে বসবে। বসার পরে তারা কোষের ভিতরে প্রবেশ করতে পারবে না। আর কোষের ভিতরে প্রবেশ করতে না পারলে তারা কিন্তু কপি হতে পারবে না। আর এই যখন এই গায়ে গিয়ে বসবে,
তখন কি করবে? তখন এই ম্যাক্রোফেজ এসে তাদেরকে গিলে ফেলবে, ডেনড্রিটিক সেল এসে তাদেরকে গিলে ফেলবে, নিউট্রোফিল এসে গিলে ফেলবে। বুঝতে পারছেন? কত সুন্দর একটা প্রক্রিয়া। আল্লাহ তাআলা কত সুন্দর আমাদের দেহের ভিতরে এই রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়েছে। এদের কাজগুলো এত সুশৃঙ্খলভাবে হচ্ছে, সংগঠিত, খুবই সুসংগঠিত। এইভাবে কিন্তু আমাদের এই কাজগুলো হচ্ছে। হুম? আপনারা এই আলোচনা করলাম, এই আলোচনার সাথে সাথে কিন্তু আপনারা ভুলে যাবেন না। এইটা কিন্তু বারবার বারবার একটু রিভিশন দিবেন। রিভিশন দিলে হবে কি, সেটা মেমোরিতে ঢুকে যাবে। ঢুকে গেলে আপনার 2 মাস পরে 5 মাস পরে আপনি হঠাৎ করে আপনার যদি মনে পড়ে যে সাইটোটক্সিকের কাজ কি? সাইটোটক্সিকের কাজ হচ্ছে তাদের কোষের বিষ নিঃসরণ করে কোষকে ধ্বংস করে ফেলা। সেটা হোক ভাইরাস ভর্তি কোষ, বা আমাদের অ্যাবনরমাল যে কোষগুলো রয়েছে, বা টিউমার কোষ রয়েছে, বা ক্যান্সার কোষ রয়েছে। যে কোষই হোক না কেন, এই সাইটোটক্সিক টি সেল এবং ন্যাচারাল কিলার সেল তাদেরকে ধ্বংস করে ফেলে। তো এই লিম্ফ্যাটিক সিস্টেম নিয়ে আমি আজকে আলোচনা করব না। লিম্ফ্যাটিক সিস্টেম নিয়ে মানান স্যার আলোচনা করবে। ইমিউন ডেফিসিয়েন্সির কারণ কি? এইগুলা হচ্ছে কারণ। ইমিউন ডেফিসিয়েন্সি কেন হয় দিন দিন, সেইগুলা এখানে এই চার্টটা দেখে আপনারা যদি পড়াশোনা করেন এবং এই বিষয় নিয়ে সার্চ দেন গুগলে, চলে আসবে। তাই আমি স্লাইডটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে কিভাবে বুঝবেন যে ইমিউন ডেফিসিয়েন্সি হয়েছে, তার একটা সিমটমস। এগুলো আপনারা দেখে নেবেন, আমি বলবো না, আপনারা এগুলো দেখে নেবেন। স্লাইড দিয়ে দেবো বা আমি ভিডিও আপলোড করব। তারপর কিভাবে হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভ করা যায়, এটা কিন্তু আমাদের জানতে হবে সবার। আপনি নিজেদেরও জানতে হবে, রোগীদেরকেও জানাতে হবে। যেরকম এক কথায় কোনো ধরনের মাদক দ্রব্য গ্রহণ করা যাবে না। 2 হচ্ছে সুষম খাবার, ব্যালেন্স ডায়েট, বিশেষ করে ভেজিটেবলস, ফ্রুটস, হ্যাঁ, এইসবগুলো খেতে হবে। নিয়মিত ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ করা সঠিকভাবে, হেলদি ওয়েট মেনটেন করতে হবে। তারপর ওই যে মাদকদ্রব্য বললাম, এখানে মাদকদ্রব্য গ্রহণ করা যাবে না। তারপর সঠিক টাইমে সঠিক কাজ, সঠিক সময় সঠিক কাজ, সঠিক সময় ও পর্যাপ্ত ঘুম, এবং যেটাকে আমি বায়োলজিক্যাল ক্লক বলেছি, অভ্যন্তরীণ ঘড়ি, সেটা নিয়ন্ত্রণ করতে হবে। সঠিক সময় সঠিক কাজ। তারপর হচ্ছে ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং স্ট্রেস নিয়ন্ত্রণ করতে হবে। এই স্ট্রেস কিন্তু আমাদের ইমিউন সিস্টেমকে বড়ভাবে ইফেক্ট করে। আমি 2018 সালে মনে হয় একটা লেকচার দিয়েছিলাম খুলনাতে। বাংলাদেশ হোমিওপ্যাথিক গবেষণা পরিষদের একটি লেকচারে দিয়েছিলাম যে আমাদের মাইন্ড কিভাবে আমাদের দেহকে নিয়ন্ত্রণ করছে, মাইন্ড কিভাবে আমাদের রোগ তৈরি করছে, আমাদের মন কিভাবে রোগ তৈরি করছে। তো সেখানে সেই লেকচারটা আপনি ইউটিউবে দেখতে পাবেন। তো সেই লেকচারে হচ্ছে এই স্ট্রেস যে হরমোনগুলো আছে, হ্যাঁ, এই স্ট্রেস হরমোনগুলো আমাদের দেহে কিন্তু বিভিন্নভাবে ইফেক্ট করে, বিভিন্নভাবে। এক কথায় নয়, শুধুমাত্র স্ট্রেস ইফেক্ট নিয়ে আলোচনা করলে মনে হয় 3টা লেকচারে নিয়ে আলোচনা করতে হবে, 3 ঘন্টা লাগবে। হুম। তো আপনারা এটা দেখে নেবেন, সেই লেকচারটা দেখে নেবেন, এবং পরে স্ট্রেস ইফেক্ট লিখে আপনারা সার্চ দিলে গুগলে পাবেন। তারপরে বিভিন্নভাবে আপনারা এটা পড়ে নেবেন, স্ট্রেস ইফেক্ট। তো এইভাবে কিন্তু আমাদের ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভ করতে হবে এবং স্ট্রেস নিয়ন্ত্রণ করতে হবে। তো অসংখ্য ধন্যবাদ। আমি লিম্ফ্যাটিক সিস্টেম নিয়ে আলোচনা করলাম না, হ্যাঁ। তো লিম্ফ্যাটিক সিস্টেম নিয়ে আমাদের মান্নান স্যার আলোচনা করবে। তো ওয়েট, আমি এটা ক্লোজ করছি। তারপর আপনাদের প্রশ্ন পর্ব, এবং আমি প্রশ্ন পর্বের পরে আমি কোশ্চেন নিব। তো অনেক টাইম হয়ে গেছে না, 1 ঘন্টা। যাই হোক, টাই 1 ঘন্টা হয়ে গেছে। প্রশ্ন পর্বের কথা শুনে মিষ্টি আপা লিভ নিয়েছে, ব্যাপার কি? এরকম লিভ নেওয়া তো ঠিক না। তো যাই হোক, আপনারা প্রথমে আমাকে কোশ্চেন করেন যে আসলে ইমিউন সিস্টেম সম্পর্কে কোনো বুঝতে সমস্যা হয়েছে কিনা, বা যাই হোক, প্রশ্ন করেন। না, আমি আসলে প্রশ্ন করবো না, কিন্তু আপনি যতটুকু আলোচনা করছেন আর কি, ওইটা বুঝতে আমার মানে আমি সংক্ষেপে আমার নোটটা করছি। তো আমার মনে হয় যখন আমি আর একটু ডিটেইলস এ পড়বো হয়তো, বা তখন আর ক্লিয়ারলি প্রশ্ন করতে পারবো। এখন আমি যে আপনার একটা প্রশ্ন করতে যাই, আমারটা এলোমেলো হয়ে যাবে। আর আপনি যেটা ইমিউন সিস্টেমের ভাস্ট একটা সাবজেক্ট, ভাস্ট এরিয়া আর কি, যথেষ্ট আলোচনা। জি জি আর এখানে আপনি
সেকেন্ড লাইন থার্ড লাইন, ফার্স্ট লাইন সেকেন্ড লাইন থার্ড লাইনের কথা বলছেন, আমাকে বিষয়টা আরেকটু পড়তে হবে আর কি। আমি আপনাদের পরবর্তী সহযোগিতা। আচ্ছা শোনেন, আমি আপনাদের সহজ করে দিই। এই যে আজকে লেকচারটা আলোচনা করেছি তাই না, আর আপনারা তো নোট করেছেন, এই নোট এবং আমি যে এর আগে লেকচারটা দিয়েছি এবং আজকে যে লেকচারটা, এই দুইটাই আমি ডাক্তার শামীম হোসেন ইউটিউব চ্যানেলে আপলোড করব এবং আমার যে ফেসবুক রয়েছে, ফেসবুক পেজ, সেখানে আমি আপলোড করব। এই দুইটা লেকচার প্রায় 2 ঘন্টার মতো। তো এই 2 ঘন্টার যে লেকচারটা, এটা আপনারা যদি 2বার করে দেখেন, তাহলে কিন্তু আপনারা, আমি মনে হয় যে আর আপনাদের যে মাথার ভিতরে যে এখন প্রশ্ন আসতেছে না বা বুঝতে কষ্ট হচ্ছে, এই লেকচার দুইটা দেখলে, রিপিট দেখলে, যখন আপনি এই আলোচনাটা করলাম, আপনার মাথার ভিতরে এখন গিজ গিজ করছে, মাথা লোড হয়ে গেছে। যখন আপনি এই লেকচারটা আবার দ্বিতীয়বার শুনতে যাবেন, তখন ইজিলি ভাবে আপনি কিন্তু বুঝবেন। হ্যাঁ, ইজিলি ভাবে তখন আপনি এই বিষয়টা আপনি উপলব্ধি করবেন, হ্যাঁ এভাবে এভাবে এভাবে। হ্যাঁ, তো এই এই আজকে লেকচারটা যারা আপনারা শুনছেন বা যারা শুনবে, তারা কিন্তু এইটা হিজিবিজি হয়ে যাচ্ছে মাথাটা। তখন এই লেকচারটা দ্বিতীয়বার শুনবেন, তৃতীয়বার শুনবেন, তখন ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। আমি চেষ্টা করেছি ইমিউনোলজির একদম শর্টকাটে, অল্পের ভিতরে, কারণ ইমিউনোলজি খুব একটা সহজ কাজ না, অনেক ডিটেলস বিষয়। হ্যাঁ, ইমিউনোলজি অনেক বড় একটা বিষয়, বড় একটা চ্যাপ্টার। তো আমি সংক্ষেপে চেষ্টা করেছি, তবে মূল সারমর্ম কিন্তু আমি সবগুলোর বলেছি। তো এইটা হচ্ছে মূল সারমর্ম, এবং লিম্ফ্যাটিক সিস্টেমের যে আলোচনাটা, সেটা আমাদের মান্নান স্যার ইনশাল্লাহ করবে। আর আমি সামনের দিন ইনশাল্লাহ প্র্যাকটিস অফ মেডিসিন, যদি সুযোগ হয় আলোচনা করব। এখনো তো সিলেক্ট হয়নি যে আমি প্র্যাকটিস অফ মেডিসিন নিব কিনা। তারপরও ওই যে যেহেতু রুহুল কুদ্দুস স্যার নিচ্ছে না, এই কারণে আমি সুযোগটা পেয়েছি। তো যাই হোক, আপনাদের আর কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন আমি আশা করছি যে আপনার আলোচনা যথেষ্ট সুন্দর, আমরা যারা আজকে আমরা খুব আপনাকে সাপোর্ট করি সবসময় যে আপনার আলোচনা হোক। এখন আপনার ফাউন্ডেশনের যদি কোনো আপনার কোনো ক্রাইটেরিয়া থাকে বা কোনো নিয়ম থাকে, সেটা তো আমরা জানি না। তবে আপনারা আশা করি আপনি আরো সামনে আলোচনা করবেন এইসব বিষয়ে। আর আপনার আলোচনা যথেষ্ট আমার কাছে ভালো লাগে, আর বাকি সবারই ভালো লাগে, আমি জানি যেটা। দেখেন, আরেকটা এই বিষয়ে আপনারা একটু কথা বলতে চাই। আসলে আপনারা সবসময় আমাকে আচ্ছা, যাই হোক, এইটুকু আলোচনা ছিল। আমি আগে এটা ক্লোজ করে নিই, আপনারা থাকেন। আমি একটু ক্লোজ করে নিই রেকর্ড।